আপনারা মাথা ঠিক আসে নাকি? আপনি জানেন জিশান আহসানকে? অবশ্যই, আমাদের দেশেরই স্বরাষ্ট্রমন্ত্রী ইকবাল আহসানের ছেলে। রোজা এতটা নির্বিকার ভাবে উত্তর করলো যে তাতে পুলিশ সদস্যের হতভম্ব হয়ে চেয়ে রইল। ওসি সেকেন্ড খানিক নিশ্চুপ থেকে তারপর টেবিলে দু হাত ভাঁজ করে ভ্রুকুচকে চাইলেন রোজার উদ্দেশ্যে। আপনার কাজ মামলা নেওয়া, আপনার কাছে মামলা নেওয়া, বিচার করা নয়। আরিয়ানের কণ্ঠে মেজাজ তিরিকি হয়ে উঠল ওসির। টেবিলে একটা চাপড় দিয়ে জানালেন, দেখেন, এটা সিনেমা না, বাস্তব জীবন। বুঝতেছেন আপনি নিশ্চয় কার বিরুদ্ধে কোথায় এসে কি বলতেছেন? জিশান আহসান এমন ছেলে হতেই পারে না। আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি, বুঝছেন? একদম চুপ। আমার সাথে সবাই মিলে মস্করা করতে আইসছো তোমরা? এই মামলা নিলে আমার থানার কি হাল হবে জানো? ও আচ্ছা, তাহলে তাই বলুন যে আপনিও ভয় পাচ্ছেন। মালিহা দুহাত বুকে ভাঁজ করে বলল। স্পষ্ট মুষ্টিবদ্ধ হলো ওসির হাত। তড়াক করে উঠে দাঁড়িয়ে সকলে মুখোমুখি হলেন তিনি। শোনো, তোমাদের ভালো একটা পরামর্শ দেই। এসব ফাতরামি বাদ দিয়ে যাও, পড়াশোনায় মনোযোগ দাও। আইন শৃঙ্খলা সবাই রাষ্ট্রমন্ত্রীর ইশারায় চলে, বুঝছো? আর তোমরা তার ছেলের নামেই বিচার চাইতে আসো। আপনি না একজন পুলিশ, আইনের রক্ষক। আইনের চোখে তো সবাই সমান, তাই না? তা হোক ধনী গরিব, উঁচু নিচু, সাধারণ জনগণ কিংবা আমলামন্ত্রী, অন্যায়ের শাস্তি সবার জন্য এক। সাবিহা বলতেই ওসি এমন ভঙ্গিতে তার দিকে তর্জনী তুললেন যেন বেচারি কিঞ্চিত ফরকে গিয়ে পিছিয়ে পড়ল। উত্তোলিত তর্জনী নাড়িয়ে ওসি বললেন, তোমার এই ন্যায়ের ভাষণ অন্য কোথাও গিয়ে ঢালো। তোমার ভাষণে বাস্তব দুনিয়া চলে না। তার মানে আপনি আমাদের মামলা নেবেন না? পাগলা কুত্তা কামড় দিছে নাকি আমাকে? তোমরা স্টুডেন্ট মানুষ, রক্ত গরম বেশি। দুইটা ডান্ডার বাড়ি খাইলে এই রক্ত শীতল হয়ে যাবে। মাথা ঠান্ডা কইরা বাসায় যাও, যাও। বাকিরা রোজার উদ্দেশ্যে তাকালো। রোজা মাথা নেড়ে উঠে দাঁড়ালো, একটি নিঃশ্বাস নির্গত করে বলল, ঠিক আছে, আমরা অন্য থানায় যাব। লাভ নাই, মামলা নিলেও 2 ঘন্টাও লাগবে না। ফোন কইরা ওইটা বাতিল করতে, বুঝছো? মাইয়া মানুষ এত জেদ দেখাইতে আইসো না। ইজ্জতটা ধইরা টান দিলেই কিন্তু সব শেষ। তড়িৎ খেলে গেল রোজার শরীরের। ইচ্ছা হলো হাত তুলে ছাটিয়ে একটা চপার দেয়, কিন্তু নিজেকে নিবারণ করলো বহু কষ্টে। থানায় এমন দৃশ্য উপস্থাপনের দরুন পরবর্তীতে তা তাদের বিপক্ষে ব্যবহার করা হতে পারে। একটি কাগজ এগিয়ে দিলেন ওসি, চেয়ারে হেলান দিয়ে আদেশ করলেন, যাওয়ার আগে সবার নাম পরিচয় এই কাগজে লিখে যাও। আশ্চর্য, আপনি আমাদের মামলা তো নিলেন না, তাহলে আমাদের নাম পরিচয় কেন লিখব? আরেনের প্রশ্নে ওসি তেতে উঠলেন, একদম বেশি বুঝবা না, লিখতে বলছি লিখো, আমরা দেখব ব্যাপারটা কি হয়েছে। রোজা কলম তুলে নিয়ে কাগজে নিজে নাম লিখতে লিখতে মৃদু হেসে বলল, সোজাসুজি বললেই তো হয় ওসি সাহেব, যে আমরা যাওয়ার পরপরই আমাদের নাম পরিচয় সব জায়গা মতো পৌঁছে যাবে। দৃশ্যমান ভাবে স্থবির হলেন ওসি। এক দৃষ্টি চেরলেন সম্মুখে। রোজা নিজেরটা লিখে বাকিদের উদ্দেশ্যে কাগজে এগিয়ে দিলে সকলে একে একে লিখতে থাকলো। কারোর মাঝে সামান্যতম দ্বিধা নেই। লেখা শেষ হতে কাগজটি ওসির দিকে এগিয়ে দিলেন। রোজা জানালো, এই নিন ওসি সাহেব, এইবার অন্তত একটা রেকর্ড থাকলো যে আমরা আগে আইনের কাছেই সাহায্য চেয়েছিলাম, তবুও সুবিচার পাইনি। বাবের টাকা উড়ান তো, তাই দিন দুনিয়া বোঝেন না। ওসির কথায় শুধু সামান্যতম হাসির রেখা প্রদর্শন করলো। রোজা ঝুঁকলো সামনে, টেবিলে দুহাত ছেঁকে ওসির নয়নে নিগুড় দৃষ্টিপাত ঘচিয়ে ব্যক্ত করলো, তারুণ্যকে ছোট করে দেখবেন না কখনো। আজ হয়তো মাত্র 5 জন বিদ্রোহীকে দেখতে পাচ্ছেন, তাই গায়ে লাগছে না, কিন্তু যেদিন 5,000 জন সামনে এসে দাঁড়াবে, বোনের হত্যার সুবিচার চাইবে, সেদিন আপনার প্রভু ওই ক্ষমতার গদিও ভুলুণ্ঠিত হবে। রোজার কণ্ঠে অদ্ভুত এক আবেশ ছিল, যার দরুন সমৃদ্ধের ন্যায় সকলে তাকিয়ে রইল তার অবয়ব পানে। আপাত দৃষ্টিতে অতি সাধারণ এক রমণীর অন্তরে কঠোরতা অনুভব করা মাত্রই যেন হিমশীতল আতঙ্ক ঘিরে ধরে অস্তিত্বকে। তারুণ্য সর্বদাই অবাধ্য। এমন কোনো শক্তি নেই যা কখনো তারুণ্যের নবজাগরণকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে। তারুণ্য কারো আদেশ মানে না, গোলামি করে না, কৃতদাসের শৃঙ্খল হটিয়ে প্রকৃত স্বাধীনতা আদায় করতে জানে এই দুর্বার তারুণ্য।
শুধু সময়ের অপেক্ষা। এক নতুন ইতিহাস লেখা হবে খুব শীঘ্রই। এটা কি হুমকি ছিল? ব্যাগ কাঁধে তুলে হাসলো রোজা। হ্যাঁ, জানিয়ে দেবেন আপনার প্রভুদের। এইটুকুই হনহন করে বাইরে এগুলো রোজা, তার অনুসরণে বাকিরা। হাবিব এক নজর সকলের উদ্দেশ্যে তাকালো, যেন নিজের মাঝে সবকিছু ধারণ করে নিল। অতঃপর এগুলো বাইরে পৌঁছতেই রোজা বাকিদের দিকে ফিরে বলল, আর দেরি করা যাবে না, আমাদের যা করার দ্রুত করতে হবে। অভিষেক আরিয়ান তোমাদের যা বলেছি তাই করবে। আইপি অ্যাড্রেস হাইড করে ইন্টারনেটে খবর ছড়ানো তোমাদের দায়িত্ব। অন্তর্জাল কিন্তু এসব ক্ষেত্রে একটি বিরাট হাতিয়ার। যদি সম্ভব হয় তাহলে মোবাইল শুধুমাত্র একবার ব্যবহার করে নষ্ট করে নর্দমায় ফেলবে, ঠিক আছে? দ্রুত মাথা নাড়ল সকলে। আর মেয়েরা তোমাদের কাজ কয়েকটি প্ল্যাকার্ড বানানো। আগামীকাল থেকে ক্লাস বয়কটের ডাক তুলবো আমরা। আমাদের ডিপার্টমেন্টের সবাই হয়তো আসবে না, কিন্তু কেউ হলেও অন্তত আসবে। সকলে ব্যাগে করে পেপার স্প্রে, ছোটখাটো ছুরি নিয়ে আসবে। সাবধানতা অবলম্বন শ্রেয়। আর সবাই অন্তত সাবধানে থাকবে। পারলে আজকে রাতে বাসার বাইরে বের হওয়ার দরকার নেই। গেলেও পরিবারের কাউকে সাথে নিয়ে যাবে, ঠিক আছে? রোয়া আপু, চিন্তা করো না, আমরা নিজেদের খেয়াল রাখবো। গুড। এখন তাহলে সবাই বাসায় যাও। টেলিগ্রাম গ্রুপে সবাই পরবর্তী আলোচনা করব। সম্মতি জানলো সবাই। একে একে চড়ে বসলো গাড়িতে। জানলার পাশে বসে রোজা পুনরায় হারিয়ে গেল নিজের জগতে। দারুণ এক উত্তেজনা ঘিরে ধরেছে সকলকে, যেন সত্যি কোনো এক যুদ্ধে নামতে চলেছে তারা আগামীকাল হতে। রোজা কি আদৌ পারবে যোগ্য নেতৃত্ব দিতে? ভাই বোনগুলোর দায়িত্ব এখন তার কাঁধে। যদিও কিছু হয়ে যায়, কোনোদিন কি ক্ষমা করা সম্ভব হবে নিজেকে? কিন্তু চুপ করে পিছিয়ে আসাও কি আর সম্ভব? সে কি আদতে ঠিক করছে কিনা ভুল? চিন্তার দ্বন্দ্ব রোজাকে মোটেও শান্তি দিল না। মেঘতির পরিশ্রান্ত শরীরে ধীর পায়ে বাড়িতে প্রবেশ করতে রোজা একটি অভাবনীয় দৃশ্য লক্ষ্য করলো। কিচেনের নিহাত গায়ে কিচেন অ্যাপ্রন জড়িয়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক পাশে বুকে দুবাহু ভাঁজ করে রেখে অতি মনোযোগী দৃষ্টিতে পর্যবেক্ষণরত আসমান। পাত্রে এক কাপ পানি রাখো। ডাগর ডাগর আঁকে যারা উদ্ভ্রান্ত দৃষ্টি খেলে গেল নিহাতের। তড়াক করে একটা কাপে পানি ঢেলে সিরামিকের পাত্রে মাছ বরাবর বসিয়ে দিল। কাপটি নিষ্পাপ শিশুসুলভ ভঙ্গিতে জিজ্ঞেস করলাম। এবার বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল আসমান। একবার নিহাত, আরেকবার পাত্রের দিকে তাকালো। নেত্রপলক তার পিটপিট করে দ্রুতগতিতে হাত বাড়িয়ে কাপটি তুলে পানির পাত্র ঢেকে কাপটি সরিয়ে রাখলো। তারপর পরই ডান হাত দিয়ে মোক্ষম এক চপাট হানলো নিহাতের ঘাড়ে। এক কাপ পানি পাত্রে নিতে বলেছি, কাপ শুদ্ধ পাত্রে জল দিয়ে ঘেটু বানাতে বলিনি। আমার কি দোষ? তুমি তোমার ব্যাকরণ ঠিক করো। ছাড়ো, সরো, তোমার আর রান্না শিখতে হবে না। না না, প্লিজ প্লিজ আসমান ভাই, এমন আচরণ করো না। আরেকবার এবার আমি ঠিকঠাক করব, কথা দিচ্ছি। তীব্র দৃষ্টি নিক্ষেপ করে আসমান পুনরায় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রোজার সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়ায় থমকে গেল। সামান্য হেসে পড়লাম। এসে গিয়েছ? পরীক্ষা কেমন হয়েছে আজ? এতটুকুই। রোজা আর কিছুই বললো না। না বলে সোজা সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। ব্যাপারটি আসমান এবং নিহাত উভয়কেই কিঞ্চিত বিস্মিতই করলাম। ব্যাপারটা কি হলো? ফুলটুসি আজ এত উদাসীন কেন? তোমাকে না বারণ করেছি রোজাকে ফুলটুসি বলে ডাকবে না? কেন, তোমার জলে? হ্যাঁ, খুব জলে। এবার ঘ্যানোর ঘ্যানো না করে 1 চামচ লবণ দাও। পানি ফুটে আসতে শুরু করেছে। দেখো আবার চামচ শুদ্ধ দিয়ে দিও না। দুপুরে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার চাই, ধাতব চামচের স্যুপ না। হাসলো নিহাত। লবণের কৌটা থেকে মেপে মেপে 1 চামচ লবণ নিতে নিতে ফিরফির করলো। আমি এতটা গর্ধব নই বদ্দা। টাং। নিহাতের হাত ফসকে চামচ শুদ্ধ পাত্রের ফুটন্ত পানির মাঝে পড়ে গেল। সম্পূর্ণ জমে গেল উভয়ে। চেহারা জুড়ে আতঙ্ক ফুটিয়ে নিহাত আসমানের দিকে চাইল। ভয়ে ভয়ে যেই এই মুহূর্তে এক দৃষ্টে নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রয়েছে পাত্রের দিকে। এই নির্বিকারতা যেন অনুভূতির চাইতো ভয়ঙ্কর। কম্পিত কণ্ঠে নিহাত বলল, সরি, আমাকে ক্ষমা করে দাও। এই চামচ তুমি হাত দিয়ে তুলবে নিহাত? না না, আমি আর জীবনেও রান্না শিখতে আসবো না, প্লিজ। উঁচু ঘুরে চম্পট দিতে গেল আসমান। নিহাতের পরিধানের শার্ট টেনে ধরল সে পেছন থেকে। যদিও সে এক হাতেই ধরেছে, নিহাত উভয় হাত টেনে হিচড়ে ছাড়াতে গিয়ে বেগ পেল।
ছেড়ে দে শয়তান। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। দেহটাই দরকার, মাঞ্জা মেরে রোদে শুকাতে দেব। আবারও আসমানের চপাটে নিহাতের পিঠটা রীতিমতো চন করে করতে লাগলো। অবশেষে বহু থালা বাটি গ্লাসের মোহিত আত্মত্যাগের মধ্য দিয়ে নিহাত যখন রান্না সম্পূর্ণ করে টেবিলে রাখছে তখন সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখা গেল রোজাকে। বিশ্রাম আর গোসল সেরে তৈরি হয়ে এসেছে সে, তবে মুখ জুড়ে কোনো প্রকার প্রফুল্লতা নেই। চুপচাপ সে টেবিলে বসলো, কিছুটা যান্ত্রিক ভঙ্গিতে জিজ্ঞেস করলাম, আজ তুমি রান্না করলে যে নেহাত? ও, চেয়ারটির বিপরীত প্রান্তে বসতে বসতে নিহাত জানালো, কেন কেন আর ফ্রোজেন ফুড খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছি। বাইরের খাবারও লোভনীয় লাগে না, তাই ভাবলাম আমার মাস্টার শেফ বাংলাদেশের কাছ থেকে একটা দুইটা সহজ রেসিপি শিখে যাই। ও, তোমার কি কিছু হয়েছে রোজা? কোনো সমস্যা? কিছু না। পরীক্ষা খারাপ হয়েছে? মাথা নাড়ল রোজা। আসমান সকলকে খাবার পরিবেশন করেই দিল। আজ বেলাল এবং চারুলতা বাড়িতে নেই। খাবারের দিকে এক নজর তাকিয়ে রোজা শুধল। এটা কি? জাপানিজ কারি। এক নজর নিহাত আর এক নজর খাবারে দেখলো রোজা। লোভনীয় ঠেকছে ঠিকই, কিন্তু নিহাতের অপটু হাতের রান্না কেমন হবে বুঝে উঠতে পারছে না। এদিকে নিহাত বেচারি ভীষণ উৎসুক হয়ে চেয়ে আছে। খাও খাও রোজা, প্লিজ রিভিউ কেমন হয়েছে বলো তাড়াতাড়ি। একটি শক্ত ঢোক গলতকরণ করে অবশ্যই রোজা এক চামচ মুখে তুলল। তারপরই সম্পূর্ণ স্থির হয়ে পড়ল তার চোয়াল। চিবুচ্ছে পর্যন্ত না, শুধুমাত্র দৃষ্টি প্রসারিত হয়ে রয়েছে। খুব ভালো হয়েছে তাই না? আমি জানতাম এই যে আজ বাংলার মাটিতে এক নতুন মাস্টার শেফের জন্ম হলো। সেই দিন সুদূরে নয় যেদিন সকলের নাম ছড়িয়ে এই নিহাদের নাম স্বর্ণাক্ষরে জলজল করবে রন্ধন শৈলীর ইতিহাসের পাতায়। তথাপি ছেলেটির প্রফুল্লতায় যেন পচা পাক ঢেলে উঠতে উদ্যত হলো। আসমানের হাত তড়িৎ গতিতে একটি টিস্যু তুলে নিজের হাতের তালুতে পেঁচিয়ে ধরল রোজার মুখের সামনে, বলল, ফেলে দাও, আমি জানি খুবই লবণাক্ত হয়েছে। সত্যি সত্যি খাবারটুকু ফেলে দিল রোজা। তার সমস্ত শরীরে একটা ছটকায় খেলো অতিরিক্ত লবণের শিশির অনুভূতিতে। আসমান টিস্যুটি মুছড়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। এক গ্লাস পানি হাতে ঢেলে দিল রোজার দিকে। এই দৃশ্য অবলোকন করে নিহাতের হৃদয় ছড়ছড় করে ভেঙে চুরমার হয়ে গেল। ধপাস করে চেয়ারে বসে পড়ল সে, বেশিরও গান ধরল। তোমার ক্যালমা কোম্পানির ভাঙা রেডিও বন্ধ করো বলে দিলাম। ইস, সব তোমার দোষ। তুমি তো গুরু, আমি শিষ্য। আমার ভুল মানে তোমার ভুল। আসমান মাথা নেড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেল। রোজা স্থির হয়েছে, আরেক গ্লাস পানিতে মজেছে। ঠিক তখনই বাইরের গার্ড দরজা এসে থমকালো। হাতে একটি বড়সড় প্যাকেট। আসমান এগিয়ে গিয়ে প্যাকেটটি নিয়ে এসে টেবিলে রেখে খুলতে আরম্ভ করলো। ভেতর থেকে কাচ্চি বিরিয়ানির সুকসান ভেসে এলাম। জানতাম একটা না একটা ঝামেলা আমাদের চিংটা পাকাবেই। ভাগ্যিস আগে ভাগে অর্ডার দিয়ে রেখেছিলাম, না হলে আজ সবাইকে ক্ষুধার্ত থাকতে হতো। কেন এতই যখন শখ তখন যাও নিজে রান্না করে খাওয়াও। অর্ডার করলে কেন? যত সব। গাল ফুলে অভিমানী ভঙ্গিতে বলল নিহাত। তাতে আসমান সামান্য ছুটে গিয়ে পুনরায় চপাট দিল। তবে আজ তাদের খুনসুটিতে সামান্যতম মনোযোগ রইল না রোজার। সম্পূর্ণ উদাসীন সে, যা কারোরই দৃষ্টি এড়ালো না। দুপুরের খাবার পরই বাইরের বাগান থেকে খানিকটা হেঁচে বাড়িতে প্রবেশ করতে হাবিবকে লক্ষ্য করলো রোজা। তাকে সালাম দিয়েই হাবিব দ্রুতই বাড়ি পরিত্যাগ করলো। কিছু বিস্মিত হয়ে রোজা পায়ে পায়ে পৌঁছালো রুমে। আরাম কেদারায় বসে দুলছে আসমান, হাতে একটি সিগারেট। আজ বহুদিন বাদে তাকে এই বস্তুটি স্পর্শ করতে দেখা গেছে, যদিও এখনো জ্বালায়নি। দুই হাতের আঙুলের ফাঁকে ধরেই রেখেছে। রোজা কিছু বলবে কি না ভাবলো, তারপরই বলেই ফেলল, এসব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সেবন করো না। আসমান মাথা কাত করে তাকালো। সিগারেটটি আঙুলের মাঝে ঘোরাতে ঘোরাতে অতর্কিতে আদেশ করল, বসো রোজা। কণ্ঠ জুড়ে এক শীতলতার আবহাওয়া অনুভূত হলো স্পষ্ট। না চাইতো রোজার বুক থক করে উঠল যেন। তোমার সঙ্গে কথা আছে আমার। আসমানের কণ্ঠস্বর ভীষণ রকম অশুভ ঠেকলো, যান্ত্রিক অনুভূতি শূন্য, ভারী কি এবং কঠোর। সম্মোহিতের ন্যায় রোজা বিছানায় বসলো। মুখোমুখি হলো আসমানের। মুখের মাস্কটি খুলে ঝুঁকলো অমানিসা। এক হাতে তার উঠে এলো লাইটার। সেটির স্ক্রু ঘোরাতেই ঘোরাতে সেই একই প্রগাঢ় কঞ্চে সুথলম। কি করতে চাইছো তুমি রোজা? চোখ বুজে দীর্ঘ
প্রশ্বাস গ্রহণ করে স্বামীর উদ্দেশ্যে দৃষ্টিপাত করল রোজা। নয়ন জুড়ে তার অগ্নি চেতনা খচিত, বিদ্রোহী অস্তিত্বের চলচলে উন্মাতাল সেই দৃষ্টিতে এক নাগাড়ে চেয়ে রইল আসমান। বিদ্রোহ। ছোট্ট একটি 3 অক্ষরের শব্দ, তথাপি এর পটভূমিতে লুকায়িত অর্থ ব্যাপক। আসমান স্তব্ধ হয়ে অর্ধাঙ্গিনীর মুখ পানে চেয়ে রইল। তার এমন বিধ্বংসী রূপ কিছুটা হলেও হৃদয়ে বিস্ময়ের উৎপত্তি ঘটিয়েছে। ন্যায় বিচার চাই আসমান, বনের সম্ভ্রমের উপযুক্ত মূল্য চাই। নির্বাক রইল আসমান, হাতের সিগারেটটি বেডসাইড টেবিলে রেখে দিল। তার অভিব্যক্তি এক প্রকার নির্বিকারী। যে পথে হাঁটতে চাইছো সে পথ কতটা কণ্টকাকীর্ণ উপলব্ধি করতে পারছো নিশ্চয়ই। পারছি, তবু প্রতিজ্ঞায় অটল এই হৃদয়। বিজয় ছিনিয়ে না আনা অবধি চলবে না অঙ্গীকার। সংগ্রামের মাঠ কল্পনাতীত রোজা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। মোকাবেলা করার আগেই নিঃস্ব হবে কুলহারা পথিকের ন্যায়। আরামদায়ক কায়দায় হেলান দিল আসমান। উভয় হাতে আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল চেপে চিবুকে স্পর্শ করলো, তাকালো রোজার দিকে তীক্ষ্ণ আবেশিত দৃষ্টিতে। এই বিদ্রোহ যদি প্রারম্ভেই দমিত না হয় তবে তা আন্দোলনে রূপ নেবে। ন্যায়ের আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলন, যুক্ত হবে সরকার, এমনকি বিরোধী দলও। ভবিষ্যৎবাণী করলাম। একবারও ভেবে দেখেছো কোন মহাকুণ্ডলিতে জড়িয়ে পড়তে যাচ্ছ তুমি? এক মুহূর্ত ভাবলো রোজা, নিজের কোলের উপর ভাঁজ করে রাখা হাত দুটোর দিকে তাকালো, অতঃপর বিড়বিড় করলো। ছেলেমেয়েগুলো খুব ভরসা করে আমার কাছে এসেছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দাবি নিয়ে। ভয় পেয়ে পিছিয়ে আসতাম। কি শিখতো নতুন প্রজন্ম? ভীরুতা এবং কাপুরুষতা। ক্ষমতার সামনে মাথা ঝুঁকিয়ে সালাম ঠুকতে হয়। ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নেই ক্ষমতায়। এমন এক আত্মধ্বংসী বীজ পুঁততাম তাদের অন্তরে। মাথা তুলে তাকালো রোজা, মনোবল তার কঠোর, দৃষ্টি জুড়ে নেই সামান্যতম দুর্বলতার ছোঁয়া। সন্তুষ্ট হলো আসমান, যদি অভিব্যক্তিতে প্রদর্শিত হতে দিল না। মুখে পট্টি বেঁধে ঘরের কোণে চুপটি করে বসে থাকা সম্ভব নয়। হাতে অস্ত্র তুলে ভক্ষকদের বিনাশ করার সময় এটি। নারী জন্মদাত্রী, এই কোমলতার খোলসের অন্তরালে থাকা নারী বিনাশী উন্মোচনের পালক এবার। খুব ভালো বক্তা তুমি, চমৎকার তোমার উপলব্ধি। কিন্তু যুদ্ধের ময়দানে বুলি দিয়ে লড়াই চলে না রোজা, মনে রেখো। সামান্য দুঃখ পেল রোজা, বলল। সমর্থন না করতে পারো অন্তত নিরুৎসাহিত করব। আমি নিরুৎসাহিত করছি না, সত্য কথা বলছি। তুমি অনভিজ্ঞ। তোমার জানা থাকা দরকার এই জগৎ আদতে কোন নিয়মে আবর্তন করে। আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়ালো আসমান, হাত বাড়িয়ে রোজার কপালে স্পর্শ করলো, স্নেহের ছোঁয়া বুলিয়ে নমনীয় কণ্ঠে জানালাম। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। যে মহাযাত্রায় তুমি নিজেকে জড়াতে চাইছো সেখানে থেকে তোমায় ফিরিয়ে আনার অধিকার আমার নেই। তুমি প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণের অধিকার তোমার রয়েছে, আর তোমার প্রতি আমার কর্তব্য রয়েছে। নিজেকে গড়তে পারলে গড়ো, কিন্তু ভেঙে ফেলো না। আসমান, হাতটি নিজের কপলে চেপে ধরে অত্যন্ত আবেগে নিয়েই চাইলো রোজা তার চাঁদের উদ্দেশ্যে। আমি কি ভুল করছি? তুমি কি আমার পাশে থাকবে না? কিছুক্ষণ নির্বাক থাকলো আসমান, তারপর হাঁটু মুড়ে রোজার সামনে বসলো, দূরত্ব খুঁজে দৃষ্টিতে দৃষ্টিপাত ঘটিয়ে জবাব দিল। তিক্ত হলেও সত্য, আমি চাই না তুমি এসবে নিজেকে জড়াও। স্তম্ভিত হয়ে পড়ল রোজা, অনুভব করলো তার হৃদস্পন্দন যেন থমকে গিয়েছে। অথর চেপে চলচলে দৃষ্টিতে তাকিয়ে থাকলো সে। আসমানের মুখপানে হিমালয় তার আপন শীতলতায় আচ্ছন্ন। তুমি ফ্রন্ট লাইনে, তোমার নির্দেশ আন্দোলনের গতিবিধি। ভাবতে পারছো যদি সামান্যতম এদিক ওদিক হয় কতটা ভার জেকে বসবে তোমার কাছে? রাতের পর রাত তুমি ঘুমাতে পারো না, দুঃস্বপ্ন তোমাকে তাড়িয়ে বেড়ায়। যদি এই ছেলে মেয়েগুলোর শরীরে একটা আঁচড় পড়ে, ক্ষমা করতে পারবে নিজেকে? জানি পারবে না, তাই তোমাকে নিয়ে আমার খুব ভয়, জ্যোৎস্না। এগিয়ে এলো আসমান বাকরুদ্ধ, রোজাকে নিজের সুরক্ষিত বাহুডোরে বেঁধে তার কানে মৃদু কণ্ঠে জানালো। এখনো সময় আছে, ফিরে এসো রোজা এই বিভীষিকাময় পথ থেকে। আসমানকে পাছা আলিঙ্গন করলো না রোজা, শুধু অভিযোগের সুরে বিড়বিড় করলো। আর যেই হোক, অন্তত তোমার কাছ থেকে আমি এমন ভীরুতা আশা করিনি আসমান। কোনো জবাব দিল না অমানিসার, তার অন্তরের কথা অন্তরেই আবদ্ধ রইল। রোজা ছেড়ে চুপচাপ উঠে দাঁড়ালো, আরাম কেদারা থেকে নিজের জ্যাকেটখানা তুলে বিনা বাক্যে ব্যয় হনহন করে বেরিয়ে গেল বাইরে। নিজের স্থানে বসে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল রোজা তার চলে যাওয়ার পথের দিকে। আসমান তার সাথে নেই, তার চাওয়া রোজা ফিরে আসুক, অগ্রসর না হোক, এই উপলব্ধিটুকু চাঁদের জ্যোৎস্নাকে ভীষণ রকম ব্যথিত করল। পরদিন
ভার্সিটির উদ্দেশ্যে সম্পূর্ণ তৈরি রোজা, কালো স্কার্ট আর শুভ্র শুভ্র কার্ডিগান জড়িয়েছে সে অঙ্গে, একটি স্কার্ফ পেঁচিয়ে নিয়েছে ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র, পাশাপাশি ট্রিজার, পেপার স্প্রে, ফার্স্ট এইড কিট এবং আসমানের ড্রয়ার থেকে নেয়া সুইচ নাইফটি রাখতে ভুলো না। আয়নায় নিজ প্রতিচ্ছবি লক্ষ্য করে দীর্ঘ প্রশ্বাস গ্রহণ করলো সে। আপন সিদ্ধান্তে অনড় থাকবে সে, অহনার সুবিচার আদায় করে তবেই ঘরে ফিরবে, তাতে তার পাশে কেউ থাকুক বা না থাকুক। উল্টো ঘুরে রুম থেকে বেরোতে গিয়ে মুখোমুখি হলো আসমানে। গতকাল বেরিয়ে যাওয়ার পর বাসায় ফেরেনি সে, কোথায় ছিল কেউ জানেই না কারো। রোজাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো আসমান, দৃষ্টি বিনিময় ঘটলো দৌরত্বপূর্ণ কোনো প্রকার মন্তব্য না করে রুমে ঝুঁকে পড়ল সে। রোজাও কোনো কথা বলল না, চুপচাপ এগোলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নজরে এলো দৃশ্যটি, সদর দরজা দিয়ে হন্তদন্ত হয়ে ঠুকছে নিহাত। আশেপাশে তাকে রোজাকে নজরে পড়তে ছুটছে, ভীষণ উদ্ভ্রান্ত দেখাচ্ছে তাকে। শীতের মাঝেও কপাল ঘামের ফোঁটা স্পষ্ট, মুখের অভিব্যক্তি কিঞ্চিত আতঙ্কিত। এটা কি সত্যি রোজা? অতর্কিতে রোজার মুখের সামনে নিজের ফোন ঠেলে দিল নিহাত, তা কোনো মতে পাকড়াও করে রোজা দেখল। মেডিয়ান একাডেমির বর্বরতা অহনা। হেডলাইনটির সঙ্গে যুক্ত ছবিগুলো অত্যন্ত রোমহর্ষকর, কিছু কিছু এতটা বিভৎস যে ঝাপসা করে দেওয়া হয়েছে স্থানে স্থানে। সোশ্যাল মিডিয়া উন্মাতাল। এই একটি মাত্র খবর নিয়ে সন্তুষ্ট হলো রোজা। অভিষেক এবং আরিয়ান নিজের কাজ সুসম্পূর্ণ করেছে। মুখ তুলে নিহাদের দিকে তাকালো রোজা, ফোন ফিরিয়ে দিয়ে নির্বিকার কণ্ঠে জানালো, সত্যি। বজ্রহত হলো যেন নিহাত, অবিশ্বাসও নিয়ে চেয়ে থাকলো রোজার উদ্দেশ্যে। নিষ্পাপ নয়ন জুড়ে তার আধার খচিত হলো, যেন ওই দৃষ্টি চিৎকার করে বলতে চাইছে রোজা অস্বীকার করুক, এসব সত্যি না হোক। কিন্তু ভাগ্য কি তা আর হতে দেয়? নিহাদের হৃদস্পন্দন স্তব্ধ করে দিয়ে রোজা আবারও বলল, সবকিছু সত্যি নিহাত, সামান্যতম মিথ্যা নেই। এক মুহূর্তের জন্য মনে হলো এই বুঝি চিৎকার করে উঠে নিহাত। তার অধর ফাঁক হলো ঠিকই, কিন্তু নির্গত হলো শুধুমাত্র দুটি শব্দ। ও আচ্ছা। আপন জগতে যেন বিলীন ঘটেছে নিহাদের। উঁচু ঘুরে সে সিঁড়ি বেয়ে নামতে লাগলো, তৃতীয় ধাপ পেরোতেই আনমনে হোঁচট খেল। নিজের ঘর থেকে কফির মগ নিয়ে বেরিয়ে আসা চারুলতা লক্ষ্য করে দ্রুত গতিতে হাতের বাঁধনে তার পতন ঠেকালো। আরে চোখের মাথা খেয়েছো, অন্ধ নাকি তুমি? ধন্যবাদ। স্বভাবে সম্পূর্ণ বিপরীত আচরণ করছে নিহাত। চারুলতাকে এগিয়ে গেল, তারপর চুপচাপ সোফায় বসে থাকলো, এক দৃষ্টে দেখতে থাকলো ফোনের স্ক্রিনে। হতভম্ব চারুলতা বিড়বিড় করলো, ব্যাপারটা কি হলো? আজকে আমাকে পেতনি বলে অপমান করলো না, চিন্তার বিষয় দেখছি। রোজা সিঁড়ির দিকে নিচে নেমে বলল, বোধহয় মানুষের পাশবিকতা ওকে নির্বাক করে দিয়েছে। একটি নিঃশ্বাস ফেলো চারুলতা শুধল, তোমার ভার্সিটির ঘটনাটা তাহলে সত্যি? কিছু করছো না তোমরা? ক্লাস বয়কট করছে আজ থেকে। চারুলতা মাথা দোলালো। অল দ্য বেস্ট। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানিও, সাহায্যের সর্বোচ্চ চেষ্টা করব। মৃদু হেসে নিঃশব্দে সম্মতি জানিয়ে রোজা এগুলো দৃপ্ত পদক্ষেপে। বাইরে গাড়ি অপেক্ষমান, তার চলে যাওয়া পথের পানে নিগুড়ো দৃষ্টিপাত ঘটিয়ে বসে রইল নিহাত, সম্পূর্ণ শান্ত অবয়বে। অভ্যন্তরে ছলা প্রচণ্ড ঘূর্ণিঝড়ে উপস্থিতি কেউই চেরি পেরোনো একমাত্র চারুলতা ছাড়া। অতঃপর অতিবাহিত হলো তিনটে দিন। অনার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে চাওয়া প্রায় সকল পোস্ট রিমুভ করা হয়েছে, যদিও থেমে থাকেনি কার্যক্রম। সকলের মাঝে ছড়িয়ে দেওয়া আপনার চেষ্টা চলছে এখনও, তবুও ঘটনাটি ঠিক যেমন আকর্ষণ পাওয়ার কথা তা পাচ্ছে না। এক ভিন্ন এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয় ইস্যুর কারণে বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বড় আকারে উপস্থাপন করা হচ্ছে। অহনার ব্যাপারটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দেশের কোনো বড় মিডিয়াই এখনো পর্যন্ত এই ঘটনার কোনো কভারেজ করেনি। দমে যায়নি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া ছোট্ট দলটি। প্রথম দিন মাত্র 5 জন মিলে ইউনিভার্সিটি প্রাঙ্গণে তারা বয়কটের আন্দোলন চালিয়েছে। ব্যাপারটা প্রদর্শিত হয়েছে খুবই হাস্যকরভাবে। সুবিস্তৃত ক্যাম্পাসে কাঠফাটা রোদের মাঝে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকা 5 জন তরুণ তরুণী সকলেই হাসির পাশে পরিণত হয়েছে। জিসান এবং তার দল সুউচ্চ ভবন থেকে তাদের উপর ময়লা আবর্জনা ফেলে মজাও নিয়েছে বেশ। লজ্জিত হয়েছে সকলে ভীষণ। ভাবা হয়েছিল পরদিন থেকেই শুধরে যাবে। দ্বিতীয় দিনও যখন আবারও সেই 5 জন একইভাবে ন্যায়ের দাবি নিয়ে দিবাকরের চোখ রাঙানি উপেক্ষা করে বসলো, তখনই কিছুটা হলেও নজর কাড়ল অন্তর
কাঁপলো অহনার অন্যান্য সহপাঠীদের। বোনের সুবিচারের জন্য সব প্রকার হেনস্থা সহ্য করেও তাদের সহপাঠীরা লড়াই করছে, আর এদিকে তারা শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুমে বসে লেকচার শুনে সেই কষ্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিবেক দংশন করলো ভীষণভাবে। দ্বিতীয় দিন প্রথম বর্ষের সকল শিক্ষার্থী বয়কটের ডাকে সামিল হলো। 5 জন থেকে পরিণত হলো তারা 72 জনে। তবুও চলো না ক্ষমতাধর মহিধর। তৃতীয় দিন জিসান প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক ক্লাসে ক্লাসে গিয়ে শাসিয়ে গেল সবাইকে। যদিও এই আন্দোলনে সামান্যতম সহযোগিতা কেউ করে তাকে ছেড়ে দেওয়া হবে না। অতিরিক্ত রোদে বসে থাকা আরিয়ানকে শুধু 1 বোতল পানি খেতে দিয়েছে 4th বর্ষের জিসানেরই এক সহপাঠীর ছেলে। তাকে প্রাঙ্গণেরই মাঝে যাচ্ছে তাই ভাবে পিটুনি দেওয়া হয়েছে। বর্তমানে তাই আতঙ্কে তটস্থ মেরিডিয়ান একাডেমির প্রত্যেক শিক্ষার্থী। এক প্রকার ঘোরের মাঝেই ভীত সন্ত্রস্ত হয়ে কেটেছে এই 3টে দিন। চতুর্থ দিন 72 জন কমে সংখ্যাটা 48-এ এসে ঠেকেছে। ভয়ে অনেকে নিজেদের হটিয়ে নিয়েছে, তবুও দমে যায়নি কেউ। শিক্ষার্থীদের সামনে পায়চারি করতে করতে কিছু বলতে থাকা রোজার পেছনে এসে দাঁড়িয়ে রইল কয়েকজন কর্মকর্তা। রোজা, আরিয়ান, অভিষেক, মালিয়া আর সাবিয়া, তোমাদের এক্ষুনি প্রিন্সিপালের কেবিনে যেতে হবে, কুইক। যেন এই ক্ষণটির অপেক্ষায় ছিল সকলে। রোজা দৃঢ়চিত্তে মুখোমুখি হলো তাদের। আমি অভিষেক আর মালিহা আসছি, বাকিদের দরকার নেই। অযথা তর্ক করে কর্ণপাত পর্যন্ত করল না রোজা। তার অনুসরণে অভিষেক আর মালিহা নিজেদের স্থান ত্যাগ করে হনহন করে হাঁটতে আরম্ভ করলো প্রিন্সিপালের অফিস কক্ষের উদ্দেশ্যে। অফিস কক্ষে প্রবেশ করতে প্রিন্সিপালের পাশাপাশি কয়েকজন প্রফেসরকে লক্ষ্য করা গেল। এনারা শিক্ষার্থী মহলে বেশ পরিচিত এবং প্রিয় মুখ। তাদের যে ব্রেন ওয়াশ করার উদ্দেশ্যে এখানে আনা হয়েছে সুস্থ অনুধাবন করল রোজা। তবুও এগুলো যথারীতি সবাইকে সালাম প্রদান করলো। স্যুট পরিহিত শুভ্র প্রিন্সিপাল নিজের ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো সকলের উদ্দেশ্যে। নিজ থেকে কিছু বললেন না, এগোলেন সকলের প্রিয় অল্পবয়সী তরুণ প্রফেসর জাহেদ। স্টুডেন্টস, সবাই ভালো আছো? আমাদের রোদে পোড়া চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালো আছি স্যার। অভিষেকের জবাবে জাহেদ সামান্য বিব্রত করলো। নাক চুলকে ক্রিবাদেশে জড়ানো চায়খানা ছিলে করে বললেন, দেখো বাচ্চারা, আমরা তোমাদের কষ্ট দিতে চাই না। তোমরা এক অমূলক দাবি নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছো তাতে বিশ্ববিদ্যালয় এবং তোমাদের শিক্ষা জীবন উভয়ের ক্ষতি করছে। আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ভালো থাকা নিয়ে যথেষ্ট নিশ্চিত। এতটাই চিন্তিত স্যার? তাহলে আসুন ক্ষমতার পায়ে চুম্বন করা মেরিডিয়ান কর্তৃপক্ষের খোলস ছেড়ে আপনার শিক্ষার্থীদের সঙ্গে সড়কে বসুন, দেখিয়ে দিন আপনিও সত্যিকারের আদর্শ শিক্ষক। অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের সঙ্গী হন। পারবেন কি? মালিহার প্রশ্নে সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল জাহেদ। তার অভিব্যক্তিতে জুড়ে বিশাল পরিবর্তন লক্ষ্য করা গেল। এবার অন্য একজন প্রফেসর অগ্রসর হলেন। তিনি তুলনামূলক বয়স্ক। ছেলেমেয়েরা, তোমরা বাস্তবতা বোঝার চেষ্টা করো। আমরা তোমাদের ভালো চাই বলেই বলছি। কর্তৃপক্ষের উপর অর্ডার রয়েছে, এটা সরকারের নির্দেশ। আমরা তো আর রাষ্ট্রের আদেশের ব্যতিক্রম কিছু করতে পারি না, তাই না? অন্যায়কে অন্যায় বলার সুযোগ যে রাষ্ট্র দেয় না, যে রাষ্ট্রের নির্দেশের মূল্য কতটুকু? মালিহা প্রশ্ন করলো। তাতে স্তব্ধ হলো সকলেই মুহূর্তের জন্য। আমরা কর্তৃপক্ষ, আমাদের তোমাদের নিরাপত্তার ব্যাপারটাও ভাবতে হয়। নিরাপত্তা? কোথায় নিরাপত্তা আমাদের? জিশান আহসান যেখানে মুক্ত স্বাধীন পাখির ন্যায় সম্পূর্ণ ক্যাম্পাস বিনা বাধায় দাপিয়ে বেড়াচ্ছে, কারণে অকারণে ধরে সবাইকে শাসিয়ে চলেছে, সেখানে নিরাপত্তার দোহাই দেয়া হাস্যকর নয় কি স্যার? কোথায় ছিল এই নিরাপত্তা যখন বিশ্ববিদ্যালয়েরই হলে আমার বোন অহনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে? কোথায় ছিল এই নিরাপত্তা যখন তার বিভৎস লাশ মধ্যযুগের বর্বরতার মতন ঝুলিয়ে রাখা হয়েছে রেলিংয়ে? আমার বোনের সম্ভ্রমের নিরাপত্তা কেন দিতে পারেনি আমার বিদ্যাপীঠ? রোজার বক্তব্য সম্পূর্ণ কক্ষ জুড়ে প্রতিধ্বনিত হলো বারংবার, যেন প্রশ্নবিদ্ধ করলো বিবেককে। পিনপতন নীরবতা নেমে এলো সম্পূর্ণ কক্ষ জুড়ে, তীব্র নৈঃশব্দ।
কোনো জবাব নেই প্রশ্নের। প্রিয় প্রফেসরকে অনুরোধ করেও কাউকে অঙ্গীকার হতে টলানো যাচ্ছে না। অনুধাবন করে প্রিন্সিপাল একটি দীর্ঘ নিঃশ্বাস নির্গত করলেন, নিজের কপালে তর্জনী ঠেকিয়ে জানালেন, ঠিক আছে, এই যদি তোমাদের শেষ সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে ওকে। আমরা সাবধান করেছিলাম, পরবর্তীতে যা হবে তাতে মেরিডিয়ান কর্তৃপক্ষ কোনো দায়ভার বহন করবে না। প্রফেসরগণ সাক্ষী। আপনার কথাগুলো হুমকির মতন কেন শোনাচ্ছে স্যার? রোজা প্রশ্ন করতেই প্রিন্সিপালের অজরে তীর্যক হাসি ফুটলো। একটি খাতা টেনে কলমের ক্যাপ খুলে জানালেন, রোজা রহমান চড়ুই ওরফে রোজা রেমান, আমাদের বিদ্রোহী নেত্রী। স্টাডি গ্রুপের পরেও অসাধারণ রেজাল্ট এবং প্রতিভার কারণে জার্নালিজম ডিপার্টমেন্টের ভর্তি গ্রহণ করা হয়েছে। অবশ্যই এমন অস্থিতিশীলতার জন্ম দেওয়ার জন্য নয়। কি মনে হয় রোজা, তোমার ক্ষমতাবান পরিবার তোমাকে রক্ষা করতে পারবে? রাষ্ট্রের নিয়ন্ত্রকের চাইতে অধিক ক্ষমতাশালী তারা। মৃদু হাসলো রোজা। প্রিন্সিপালের টেবিলের নিকটে সরে দাঁড়িয়ে জানালো, ক্ষমতাশালী কিনা জানি না, তবে অবশ্যই রাষ্ট্রের নিয়ন্ত্রকের সামনে নতজানু নয় তারা। কলমে প্রিন্সিপালের আঙুল সমূহ চেপে বসলো। অতি জোরের সঙ্গে তিনি কাগজের কলমে ঠেস লিখে চললেন, জার্নালিজম ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী রোজা, অভিষেক, আরিয়ান, মালিহা এবং সাবিয়াকে বিশ্ববিদ্যালয় অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার অপরাধে মেরিডিয়ান কর্তৃপক্ষ কর্তৃক তাদের ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় হইতে বহিষ্কার ঘোষণা করা হলো। আমাদের বোনের সক্ষম হরণ এবং বর্বর হত্যার সুবিচার আদায় না করে ঘরে ফিরব না আমরা। বহিষ্কার করে লাভ নেই স্যার, এটা আমাদের বিদ্যাপীঠ, একে সংশোধন করার দায়িত্ব আমাদের। চিরকণ্ঠে ঘোষণা করলেন যেন অভিষেক। তাতে প্রিন্সিপাল তেতে উঠে ধমক দিলেন, শাট আপ! তোমাদের প্রত্যেকের পরিবারের কাছে অভিযোগ করা হবে। অনেক সুযোগ দেয়া হয়েছে, তাই বলে ভেবো না মাথায় উঠে গিয়েছ। স্বাক্ষর করতে গেলেন প্রিন্সিপাল বহিষ্কার নামায়, কিন্তু পারলেন না। রোজা ঝুঁকে দুহাতে স্থাপন করার টেবিলের উপর তার দিকে চেয়ে বিনা কারণেই স্থবির হয়ে পড়লেন প্রিন্সিপাল। মেচে নয়ন জুড়ে খচিত সেন অগ্নিশিখা, তাতে অগ্নুপাতের উদ্গীরণ, বিস্ফোরণ ঘটাচ্ছে আতঙ্কের সর্বাঙ্গ জুড়ে। কি হলো স্যার? করুন সাইন, বহিষ্কার করুন আমাদের। সামান্য কম্পিত হলো প্রিন্সিপালের হাত। কেচেত অসহায় ভঙ্গিতে আশেপাশে প্রফেসরদের উদ্দেশ্যে তাকালেন তিনি। সকলে হতবিহ্বল, নিজেদের অন্তরকে কঠোর করে তিনি যেই না কাগজে কলমে পুনরায় ছুঁয়ে দিলেন, ওই মুহূর্তে বাইরে থেকে খানিক কোলাহলের শব্দ ভেসে এলো। প্রত্যেকে খানিক চিন্তিত হয়ে ফিরে চাইল। কেমন যেন অস্বস্তি ঠেকলো রোজার, তাই দৌড়ে বের হলো অফিস কক্ষ থেকে। অনুসরণে বাকিরা করিডোরে ধরে ছুটে প্রাঙ্গণের নিকটবর্তী হতেই সামনে দৃশ্য লক্ষ্য করে সম্পূর্ণ জমে গেল সবাই। শক্ত পাথরের প্রাঙ্গণের মাঝে পড়ে আছে আরিয়ান, তাকে ঘিরে ধরেছে জিসানের সাঙ্গপাঙ্গের দল। নেতৃত্বে রাকিব, হাতে ধারালো অস্ত্র যেটা দিয়ে এলোপাথারি তাকে জখম করে চলেছে আরিয়ানকে। রক্তে রঞ্জিত বেচারার সর্বাঙ্গ হাত দিয়ে ঠেকানোর প্রচেষ্টা করছে আঘাত, তাতে ঘটেছে হিতে বিপরীত। আশেপাশে সকলে ভীত সন্ত্রস্ত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করছে পলায়নের চেষ্টায়। সাবিয়া চুলের গোছা ধরে টেনে ফেলা হয়েছে মাটিতে। লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে উদ্যত জিসানের দল, যদিও জিসান স্বয়ং উপস্থিত নেই। নিজের মাঝে তড়িৎ খেলে গেল যেন। রোজা কিছু বোঝার আগে অনুভব করলো তার শরীর স্বয়ংক্রিয়ভাবে তাকে টেনে নিল প্রতিহিংসার কেন্দ্রবিন্দুতে। তীব্র বাধা উপেক্ষা করে আরিয়ানের শরীর জড়িয়ে ধরলো যেন তার ভাইটিকে কেউ আঘাত করতে না পারে। রাকিবের অস্ত্র সজোরে আশ্রয় পড়ল রোজার কপালে। মাথা ফেটে ঝরঝর করে ঝরল রক্তিম তরল, তবুও আরিয়ানকে ছাড়ল না রোজা। সম্পূর্ণ মেরিডিয়ান প্রাঙ্গণ যেন এক লহমায় কুরুক্ষেত্রে পরিণত হয়েছে। বায়ুতে রক্তের গন্ধ, চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ এবং হাহাকারে ভারী হয়ে উঠেছে বায়ু। ছত্রভঙ্গ তরুণ্য অতর্কিতে আগত ঘাতকদের নিপীড়নে জর্জরিত। একটি ব্যক্তিও এগিয়ে এলো না। কর্তৃপক্ষের মালিহা, অভিষেক উভয়ে দৌড়ে এলো নিজেদের ভাই বোনদের রক্ষায়, কিন্তু মাত্র লাভ হলো না, উল্টো তাদের উপরে চড়া হলো লাঠিয়াল বাহিনী। বাইরে পার্কিং এরিয়া থেকে গোলমাল পর্যবেক্ষণ করে তড়িৎ গতিতে ছুটে এলো হাবিব, কিন্তু ভিড় ভাট্টা এবং গন্ডগোলের কারণে রোজার নিকট পৌঁছতে বেশ এক প্রকার যুদ্ধেই লিপ্ত হতে হলো তাকে।
নিজের মাঝে আরিয়ানকে চেপে ধরে রেখেছে রোজা। তার কাছে থেকে টেনে হেসড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে রক্তস্নাত ছেলেটিকে, তবুও ছাড়তে নারাজ রোজা। আঘাতে আঘাতে তার শরীর ভেঙে আসছে রীতিমতো। পাষণ্ডের দল, কি নারী কি পুরুষ, কাউকে রেহাই দিচ্ছে না। ইয়া আল্লাহ, তুমি এর বিচার করো। প্রতিধ্বনি হলো কারো ভগ্ন কণ্ঠস্বরে আর্তনা। সমগ্র প্রাঙ্গণ জুড়ে গগনও যেন আজ বিষাদে সামিল হয়েছে। ঘন কালো মেঘ পুঞ্জে আচ্ছাদিত হয়ে থেকে থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে, যার সঙ্গে মিশ্রিত হয়েছে দিনটির ভয়ঙ্কর এক বিভীষিকা। আর করবি আন্দোলন, আর করবি সব কুত্তার ছাউগুলো। অশ্রাব্য আওয়াজ তুলে নিপীড়ন চালানো হচ্ছে চারিপাশে। রোজার কঠোর চিত্ত তা চির ধরালো। কোলে আগলে রাখা আরিয়ানের শ্রিয়মান অবয়ব, তার নয়নে অশ্রুপাত ঘটালো। এই কি তবে অন্যায়ের প্রতিবাদের প্রতিদান? ন্যায় কি আজীবনই এভাবে মুখ থুবড়ে পড়বে? ঠিক যেমন জিসানের দল অতর্কিতে হামলে পড়েছিল, তেমনি অতর্কিতেই ঘটল ঘটনাটির ভূকম্পন হলো যেন রীতিমতো। পরে মুহূর্তে মৌমাছি ঝাঁকের মতো ছুটে আসা তরুণ তরুণীদের দেখা মিলল। মেরিডিয়ান একাডেমির মূল ভবনের ফটক গলে দৌড়ে আসছে অন্যান্য সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এক বিরাট জামায়াত যেন। পাষণ্ডের দল থমকে পড়ল হঠাৎ। এই গণবিস্ফোরণ লক্ষ্য করে তাদের ও অন্তর কাঁপল। পেছনে হলের ভেতর থাকা শিক্ষার্থীরা একে একে দৌড়ে আসতে হাতে লাঠি, খুন্তি, হকস্টিক, ক্রিকেট ব্যাট, হাতুড়ি এবং শক্ত মলাটের বই, খাতাও ছাড়া ছাতাও যে হাতের সামনে যা পেয়েছে তাই নিয়ে এসেছে। সহ্যের সীমা ছাড়িয়েছে। আজ ভাই বোনের রক্তে রঞ্জিত হয়েছে বিদ্যাপীঠ। এতেও যদি রুহ না কাঁপে তাহলে নিজের কাছে নিজেরই তো মনুষ্যত্বের পতন ভাত ভেঙেছে। আজ সহ্যের উপচে পড়েছে প্রতিবাদের হুঙ্কার। এক মুহূর্ত নিজের নয়নকে বিশ্বাস করে উঠতে পারল না রোজা। ছোট ভাই বোনদের রক্ষায় এগিয়ে হাসছি সবাই। আদৌ কি সত্যি নাকি দৃষ্টিভ্রম? কোনো কিছু দৃষ্টিভ্রম নয়। তা প্রমাণিত হলো যখন জিসানের নিজের সহপাঠী চতুর্থ বর্ষে ছাত্ররাই আরিয়ান এবং রোজার কাছে থেকে টেনে সরিয়ে ফেল আক্রমণকারীদের। এক মহাযুদ্ধের সূত্রপাত ঘটল যেন চারিপাশ জুড়ে। এ যেন লড়াই ক্ষমতা এবং ন্যায়ের। যাদের চিত্ত আজ পর্যন্ত নড়েনি, ভয়ে কোণঠাসা হয়ে থেকেছে সর্বাবস্থায়, আপন ভাই বোনদের তাজা রক্ত যেন তাদের শৃঙ্খল এক লহমায় কুড়িয়ে দিয়েছে, উন্মুক্ত করেছে নবজাগরণকে। এই তারুণ্য মুক্তি পেয়েছে আর যেন কোনো ক্রমেই দমাভান নয়। হট্টগোলের মাঝে রোজা আরিয়ানকে যথা সম্ভব আগলে রাখার চেষ্টায় লিপ্ত হলো। ভিড় ভাচ্চার মধ্যে থেকে হামাগুড়ি দিয়ে কাছে পৌঁছালো মালিহা। ঘমার্ত আঘাতপ্রাপ্ত অবস্থায় কোনো ক্রমে পৌঁছাল অভিষেক। আরিয়ানের অবস্থা ভালো না, ওকে হসপিটালে নিতে হবে। মালিহা কাঁদতে কাঁদতে বলল। অসহায় দৃষ্টিতে আশেপাশে তাকালো কর্তৃপক্ষ কিংবা নিরাপত্তা প্রদানের একটা মানুষও নজরে পড়ছে না। তারা ঠিকই নিজেতে সুরক্ষিত রেখেছে চার দেয়ালের মাঝে। অবশেষে হাবিব পৌঁছাতে সক্ষম হলো রোজার নিকট। বেচারির মাথা এবং সারা শরীরে ক্ষত লক্ষ্য করে ক্রোধ তরঙ্গ খেলেই গেল তার মাঝে। দ্রুত এগুলো গর্জন তুলে জানালো। আমি আপনার একটা কথাও শুনবো না ম্যাম। আপনি এক্ষুনি আমার সঙ্গে এই স্থান ত্যাগ করবেন। হাবিবকে দেখে যেন আশা খুঁজে পেল রোজা। উচ্চকণ্ঠে চিৎকার করল। জলদি গাড়ি বের করুন হাবিব, হসপিটালে যেতে হবে। রোজার কোলে সাহিত্য মুমস্য ছেলেটিকে লক্ষ্য করে হাবিব অন্তর হুহু করে উঠল, যেন মাথা দুলিয়ে বলা, আরিয়ান ভাই আমার, প্লিজ চোখ খোলা রাখো প্লিজ। আরিয়ানের দুগাল চাপড়ে ভগ্ন কণ্ঠে বলল রোজা। মিটমিট করছে ছেলেটির চোখের পাতা, বুক উঠানামা করছে অস্বাভাবিক ভাবে। আমি কি মরে যাব রোজা আপু? একদম না। জবাব দিতে গিয়ে ডুকরে কেঁদে ফেললো মালিহা। রোজা কিছু বলতেও পারলো না, সর্বাঙ্গ কাঁপতে লাগলো তার। অভিষেক হুমড়ি খেয়ে পড়ল। না দোস্ত, একদম না, তোকে আমরা মরতে দেবো না, প্লিজ একটুখানি সময় দে, তুই ঠিক হয়ে যাবি। নিজের কাঁধে আরিয়ানের শরীর টেনে তুলল অভিষেক, তারপর ছুটলো হাবিবের পিছনে। অনুসরণ করলো রোজা এবং মালিহাও। একটু পরেই যুক্ত হলো সাবিহা। সে যাচ্ছে না, এখানে উপস্থিত থাকা তার দায়িত্ব। তার আহ্বানে অন্যান্য সকল ছাত্রছাত্রীরা বিষয়টি লক্ষ্য করে এগিয়ে এলো চারিপাশে ব্যারিকেডের মতন দাঁড়িয়ে আরিয়ানের নিরাপত্তা গাড়ি পর্যন্ত পৌঁছতে সহযোগিতা করলাম। গাড়িতে ওঠার আগেই একবার বিধ্বস্ত প্রায় সাবিহার দিকে চাইল রোজা, যার হাতে এক খাবলা ইট শোভা পাচ্ছে। তার দ্বিধাদ্বন্দ্ব বুঝতে পেরে সাবিহা এগিয়ে গেল।
আপু তুমি যাও, আরিয়ানের কাছে থাকাটা অধিক জরুরি এই মুহূর্তে। আমাদের চিন্তা করো না, এখানে আমি আছি। আমরা আর একা নই আপু, আমাদের সঙ্গে এখন সবাই আছে। সামান্য হাসলো মেয়েটি। উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে এক ফোঁটা অশ্রু গড়ালো রোজার কপল বেয়ে। মাথা নেড়ে উঠলো গাড়িতে। সবাই নিরাপদ, প্লিজ সবাই নিরাপদ থেকো। ক্রন্দনরত কঞ্চে অনুরোধ করলো সাবিহা। আর দেখা সম্ভব হলো না। হাবিব দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে ভিড় এড়িয়ে আঁকাবাঁকা গতিতে মূল সড়কে এসে থামলো। শুধু থেকে ভেসে আসছে সাইরেন আওয়াজ। বোঝা গেল পুলিশ আসছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র মনোযোগ নেই রোজা। তার কোলে মাথা রেখে চোখ বুজে থাকা আরিয়ানের মুখটা দিকে চেয়ে রোজা নতুনভাবে উপলব্ধি করলো রক্ত ঝরে গিয়েছে আর পিছিয়ে আসা অসম্ভব। হেলথ প্লাস হসপিটাল। আরিয়ানকে নিয়ে ঢুকতে সমগ্র হাসপাতাল জুড়ে কলরব পড়ে গেল। যেন তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানের অন্তর্গত এই হাসপাতাল। পরিচিত ডাক্তারদের হতবিহ্বল হওয়ার কথা। রিসেপশনিস্ট কোনো প্রকার ভর্তি প্রতিক্রিয়া সময় ব্যয় না করে তড়িৎ গতিতে কয়েকজনের জায়গায় ফোন করলো। দ্রুত কেবিন বয় স্ট্রেচার নিয়ে ছুটে এলো। অভিষেক এবং মালিহা উভয়ই তাদের সঙ্গে গেল। ইতিমধ্যে দুইজন ডাক্তার এসে পড়েছে। অতি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে উপলব্ধি করে রোজা সামান্য স্বস্তি বোধ করলাম। শরীরে সব শক্তি যেন নিঃশেষ হয়ে এসেছে তার। প্রচণ্ড ইচ্ছে সত্ত্বেও আরিয়ানকে অনুসরণ করে যাওয়া সম্ভব হলো না। গেলেও লাভ হবে না। একটু পরই ডাক্তাররা তাদের বাইরে অপেক্ষা করতে বলবে। থাপাস করে দেয়ালের সঙ্গে সংযুক্ত চেয়ারে বসে পড়ল রোজা। সমস্ত শরীর তার থরথর করে কাঁপছে এখনো পর্যন্ত। দুহাত জুড়ে লেপ্টে রয়েছে আরিয়ানের তাজা রক্ত। দুঃসহ সব স্মৃতি তাড়া করে বেরোলো তাকে কিভাবে আরিয়ানকে এলোপাথারি মেরে চলেছিল, কিভাবে মেয়েগুলো চুলের গোছা ধরে আশ্রয় ফেলেছিল মাটিতে। এই কি তবে ক্ষমতার উদ্ধত্ত? যদি আজ ভার্সিটির অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে না আসতো, তবে একটি গণকবর রচনা হতো। তাতে কোনো সন্দেহ নেই। ক্রোধ, অনুশোচনা, অপরাধবোধ, দুর্বলতা, বেদনা সবকিছুর মিশ্র অনুভূতি রোজার অভ্যন্তরে যেন ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। কপাল বেয়ে নেমে নামা জমাট বাঁধা রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে চলেছে অশ্রুরেখা। হাবিব ঠিক তার পাশে অবস্থান করছে। দ্রুত হেঁটে রিসেপশনিস্টের সঙ্গে আলাপ সারল রোজা এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। আশেপাশে উপস্থিত গুটি কতক মানুষ বারংবার ফিরে ফিরে বসে থাকা রোজাকে দেখছে। ঠিক কী কারণে তা প্রথমে বুঝতে না পারলে হাবিবের প্রচেষ্টায় জানা গেল তাদের ভার্সিটিতে হওয়া গোলমালের খবর এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় কল্যাণে ইতিমধ্যে সকলে ফোনের স্ক্রিনে পৌঁছে গেছে। ব্যাপারটা ভালো হলো নাকি মন্দ তা বিচারের সময় কিংবা মনোবল কোনোটাই আপাতত কারণেই। হঠাৎই ঘটল ঘটনাটি। ভারী পদক্ষেপের আওয়াজে আপন সম্মোহনের দুনিয়ায় হতে বাস্তবে পদার্পণ করে রোজা ঘুরে তাকাল। হাসপাতাল রিসেপশনে প্রবেশ করতে দেখা গেল নিহাতকে বাদামি জ্যাকেট এবং কালো প্যান্ট পরিধানে, ভারী বুট জোড়ায় প্রতিধ্বনি তুলে তৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে সে হন হন করে। রোজার উপর নজর পড়তে এক মুহূর্ত দেরি না করে থমকে গেল। আপাত মস্তক পর্যবেক্ষণ করলো তাকে। পরিধানের শুভ্র কার্ডিয়ান রোজার রক্তিম ধারায় সিক্ত, ভগ্নপ্রায় অবয়ব, দৃষ্টি বিধ্বস্ত, মলিন ক্ষমার্ত মুখের রক্তের ছোঁয়া, বিশেষ করে কপালের অংশে ক্ষতটি বেশ নজরে লাগছে। রক্ত জমাট বেঁধে বোধহয় শুকিয়ে এসেছে আশেপাশে। নিহাদের ধীরপায় এগুলো অতপর এক হাঁটু ভাঁজ করে রোজার সামনে বসলো। ছেলেটির দৃষ্টি নিষ্পাপতা লুটায়িত হয়েছে, তাতে বর্তমানে সীমাহীন কঠোরতা। হাত উত্তোলন করে আলতো করে রোজার কপাল ছিদ্র নিহাত। তারপর কি যেন মনে করে দ্রুত পকেট থেকে নিজের ফোন বের করলে একটি ভিডিও করলো রোজার সামনে। ধরতেই হতভম্ব রোজা খেয়াল করলো তাদের ভার্সিটির ভিডিও এটি। আরিয়ানকে মারার সময়ে কেউ উপরের করিডোর থেকে ভিডিওটি করেছে, যেখানে ঝাপসা হলেও বোঝা যাচ্ছে রোজাকে আরিয়ানকে আঁকড়ে ধরে রেখেছে। একের পর এক আঘাত আসছে তার উপরেও। নিহাত আঙুল দিয়ে দেখালো চাপাতি হাতে থাকা ছেলেটি। এটা কি? থিরথির করে কাঁপলো রোজার অধর। সামান্য দ্বিধা ছেড়ে জানালো, জিশান আহসানের সহচর। স্পষ্ট নিহাতের আঙুল সমূহ ফোনের মাঝে চেপে বসতে দেখা গেল। মুঠোয় পাকিয়ে থাকা তা পকেটে ভরে উঠে দাঁড়ালো নিহাত। অবয়ব জুড়ে তার অত্যন্ত অশুভ প্রভাব। কোথায় যাচ্ছ নিহাত? জবাব এলো না। উঁচু ঘুরে নিহাত হাবিবের কাছে পৌঁছালো, কাঁধে হাত রেখে বলল, আসমান ভাই আসছে, রোজার খেয়াল রাখো, বাকি সবারও।
এতটুকু হেঁটে নিহাত সোজা বেরিয়ে গেল হাসপাতালের বাইরে। একটা পিছনে ফিরে তাকালো না। কাচের দেয়াল ভেদ করে দৃশ্যমান পচে রোজার খেয়াল করলো নিজের বাইকে চেপে হেলমেট ছড়িয়েছে নিহাত। হ্যান্ডেলে হাত রেখে ইঞ্জিনের গর্জন তুলে অত্যন্ত দ্রুত বাতাস কেটে ছুটে গেল তার বাইকখানা। নিহাতের বাইক চলে যেতে একটি মার্সিডিজ বেঞ্চ থামলো। হতদন্ত হয়ে অভ্যন্তর থেকে বেরিয়ে এলো এক অভিজাত পুরুষ এবং অনুসরণে মধ্যবয়স্ক নারী। উভয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাসপাতালে প্রবেশ করতেই রিসেপশনিস্ট এবং কর্মচারীগণ তাদের সালাম দিল। বোঝা গেল আরিয়ানের বাবা মা এনারা। একজন ডাক্তারের সঙ্গে কথা বলতে বলতে মহিলা হুট করে বসে থাকা রোজার উদ্দেশ্যে তাকালেন। তার নয়ন জুড়ে এক তড়িৎ খেলে গেল যেন। পায়ে পায়ে এগিয়ে পরিস্থিতি উপেক্ষা করেই সর্বসম্মুখে রোজাকে চড় দিলেন। বিন্দুমাত্র প্রতিক্রিয়া প্রদর্শন করলো না রোজা, শুধুমাত্র নির্বিকার চেয়ে রইল। হাবিব পাশে থাকা সত্ত্বেও বুঝতে পারেনি মহিলা এমন কাজ করে বসবেন। দৃশ্যটি লক্ষ্য করে দ্রুত সে রোজাকে আড়াল করে দাঁড়ালো। স্থির চেয়ে আছে সকলে। মহিলা তা উপেক্ষা করে চিৎকার ছড়লেন, সব তোমার দোষ। আর যদি আমার ছেলের কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। মেয়ে কোনো প্রকার উত্তর করল না রোজা, চেয়ে থাকলো শুধু প্রজ্বলিত দৃষ্টিতে। আপনার ছেলে অন্যায়ের প্রতিবাদে আপোষহীন হয়ে নিজের রক্ত ছড়িয়েছে। জন্মদাত্রী হিসেবে আপনি সার্থক। গর্ব করা উচিত আপনার, অন্যকে দোষারোপ করা নয়। কণ্ঠস্বরটি হাসপাতালের রিসেপশনে উপস্থিত প্রত্যেকের অন্তরে দোলা দিয়ে গেল যেন। ঘুরে চেয়ে স্তব্ধ হয়ে থাকলো রোজা। শুভ্র সোয়েট শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট পরিধানে এগিয়ে আসছে আসমান। অনুসরণে চারুলতা। আসমান নিগুড় দৃষ্টি প্রশান্ত হলেও চারুলতার মাঝে উদ্ভ্রান্ত মনোভাব স্পষ্ট। উভয়ে থমকালো রোজার সম্মুখে। তোমার এই কি অবস্থা রোজা? দুশ্চিন্তাগ্রস্ত চারুলতা রোজার কাঁধে হাত রেখে খুঁটিয়ে খুঁটিয়ে আপাতমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো তাকে। অপরদিকে আসমান মুখোমুখি হলো আরিয়ানের মাতা পিতার। আপনি কি? আমি ওর হাজবেন্ড। আরিয়ানের মার প্রশ্নের জবাবে আসমান তেলে বেগুনে জ্বলে উঠলেন যেন মহিলা। আপনি দেখতে পাচ্ছেন না আপনার স্ত্রী কি শুরু করেছে? তার জন্য আমাদের ছেলে মেয়েগুলো সব রাস্তায় পড়ে মার খাচ্ছে। কেন উস্কানি দিয়ে যাচ্ছে সে? মদতদাতা হয়ে নিষ্পাপ বাচ্চাগুলোকে ঝামেলায় জড়াতে লজ্জা করে না? প্রথমত কেউই বাচ্চা নয়, সকলেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী, যাদের নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণের অধিকার রয়েছে। আর দ্বিতীয়ত আমার স্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত একান্তই তার ব্যাপার, তাতে আমি বাদ সাধতে পারি না। যদি না সে কোনো প্রকার অন্যায় না করে থাকে, সেক্ষেত্রে তার কোনো অন্যায় নেই। যুক্তি দেখাচ্ছেন? আর যদি আমার ছেলেটার জায়গায় এই মেয়েটার রক্তাক্ত পড়ে থাকতো তাহলে অধিকার অনধিকারের বলি শোনাতে নামাই? এক মুহূর্ত নীরব থাকলো আসমান, তারপর মাথা কাত করে জানালো, হয়তো নীরব থাকতাম না, কিন্তু অন্তত অন্যকে এই অবস্থার জন্য দোষারোপ করতাম না। আপনার ছেলে হোক, আমার স্ত্রী হোক, কিংবা অন্য যে কারো ভাই বোন হোক না কেন, এই ছেলে মেয়েগুলো সবকিছু বুঝে শুনেই নিজেদের এমন বিভীষিকায় জড়িয়েছে এক বোনের সম্ভ্রমের মূল্য আদায়ের আশায়। আমার নিকট অন্তত তাদের উদ্দেশ্য মহৎ থেকেছে। আপনি ঠিকই বলেছেন। আরিয়ানের বাবার কণ্ঠে অতর্কিতে নীরবতা নামলো স্থান জুড়ে। পকেটে দু হাত ভরে তিনি আসমানের মুখোমুখি দাঁড়ালেন। একজন পিতা হিসেবে নিজের সন্তানের এমন অবস্থায় আমি অভ্যন্তরে রীতিমতো দিশেহারা অনুভব করছি। কিন্তু সত্যি বলতে আমার কারো প্রতি কোনো ক্ষেত নেই। আমার ছেলে আমার কাছে পূর্বেই এসেছিল, আমি তাকে বারণ করিনি ন্যায়ের পথে চলতে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পেরেছি। সেদিন উপলব্ধি করেছিলাম, আজ আবারও করলাম। রোজার দিকে ফিরলেন তিনি, মৃদু কণ্ঠে জানালেন, আমার স্ত্রীর আচরণের জন্য আমি দুঃখিত। মায়ের মত আশা করি বুঝতে পারবে। আমি দেখেছি তুমি কিভাবে ওই ঘাতকের থেকে আমার ছেলেটাকে রক্ষা করার চেষ্টা করেছিলে। তোমাকে ধন্যবাদ মা। দোয়া করো আর আরিয়ান যেন সুস্থ হয়ে ওঠে। শত হোক একমাত্র ছেলেটাকে হারাতে চাই না। রোজার কি হলো বলতে পারবে না এগিয়ে এসে খপ করে তার হাত জোড়া ধরে ফেলে অশ্রুসিক্ত নয়নে বিড়বিড় করলাম, আমায় ক্ষমা করবেন আঙ্কেল, আমিও দুর্বল, ক্ষমতাহীন, নিঃস্ব। ওই ক্ষমতার সামনে সকলকে রক্ষা করা সম্ভব নয়, আবার কাউকে দূরে ঠেলাও সম্ভব নয়। এই লড়াই আমাদের আত্মশুদ্ধির লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা পাবার লড়াই। তাতে যত আত্মত্যাগ করতে হয় হোক না কেন, নির্দ্বিধায় করব।
আরিয়ান সুস্থ হয়ে যাবে। ওকে সুস্থ অবশ্যই হতে হবে। আরও একবার আমাদের পাশে দাঁড়িয়ে রাজপথ দখলের জন্য। আপনিও দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সুবিচার হাসিল করে তবেই ঘরে ফিরতে পারি। এটা কি? দোয়া করি মা, দোয়া করি অনেক বড় হও। এতটুকুই বলা সম্ভবপর হলো। অতঃপর আরিয়ানের বাবা মা উভয়ই কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের ভেতরে চলে গেলে নিজেদের ছেলের অবস্থা জানার জন্য। নিজের স্থানে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে নির্গত করে পাশ ফিরতে আসমানের নিগুড় দৃষ্টির মুখোমুখি হলো রোজা। না যাতে একটি শক্ত ঢোক গলাথকরণ করতে বাধ্য হলো। আসমান যা যা বলেছে তার সবটাই ফলে গিয়েছে। এখন পরিস্থিতি ঠিক কোন দিকে মন নেবে? মেঘতির হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য কার্যক্রম শেষে বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে নামল। তবুও সারা রাস্তা ক্ষান্ত থাকেনি রোজা। নিজেদের সঙ্গীদের খবর নিয়েছে। পুলিশের হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ে ঝামেলা মিটেছে ঠিকই, কিন্তু অনেকে আহত হয়েছে। সকলকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার উদ্দেশ্যে। সেসব ঘটনার ছবি ভিডিও দিয়ে ভর্তি সমস্ত সোশ্যাল মিডিয়া। যে অহনা কেস এতদিন সকলের সামনে থেকেও যেন অন্তরালে ছিল, সেই কেসই যেন ডালপালা বিস্তৃত করে আপন মহিমায় আজকে নৃশংসতা করা নেড়েছে বহু বিবেকে। ন্যায়ের দাবিতে নিপীড়ন সহ্য করা দায়। রীতিমতো দাবানলের মতন চারিদিকে ছড়িয়ে পড়েছে সকল খবর। মেরিডিয়ান একাডেমির শিক্ষার্থীদের সমর্থনে বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগিয়ে এসেছে। ঘোষণানামা বের করেছে তাদের পরবর্তী কর্মসূচিতে সাথে থাকার। গণজোয়ার এবার ঠেকায় কে? তবুও যেন তৃপ্ত অনুভব করল না রোজা। যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করুক না কেন, আজকের ঘটনাটি তার দৃঢ় চিত্তে সামান্য হলেও চির ধরিয়েছে। ক্রমেই দায়িত্বের বোঝা ভার বাড়ছে। যদিও কোনো ভুল হয় তাহলে চরম মাসুল গুনতে হবে সকলকে। নিজেকে রীতিমতো আধার কূপের গহ্বরে তলিয়ে যেতে থাকা এক অসহায় অস্তিত্ব অনুভব হচ্ছে রোজার। বাড়িতে ঢুকে 1 ঘন্টা সময় নিয়ে শীতের মাঝেও হিমশীতল পানিতে গোসল করলো রোজা। ধুয়ে মুছে সাফ করলো সকল কদর্যতা যেন শাওরের নিচে দাঁড়িয়ে প্রবাহিত হয়ে যাওয়া রক্তিম স্রোতের পানে চেয়ে তার অন্তর বারংবার জ্বলে উঠল ক্রোধ ভাষণায়। উপলব্ধি করলো নতুনভাবে এখন দুর্বলতা প্রদর্শনের সময় নয়। গণজোয়ার বৃথা যেতে দেওয়া যাবে না। এই সুযোগ লুফে নিতে হবে শক্ত হাতে, তবে শক্তি বৃদ্ধি পাবে ক্ষমতার বিরুদ্ধে। গোসল ছেড়ে বেরোতে ক্লোজেটের কাছে আসমানকে লক্ষ্য করা গেল। ড্রয়ার থেকে কিছু কৌটোর মতন বস্তু বের করছে। রোজাকে দেখে শীতল কণ্ঠে আদেশ করল, বিছানায় উল্টে হয়ে শো। সামান্য কম্পিত হলো রোজা। আরিয়ানকে আড়াল করতে গিয়ে তার শরীরে বেশ যে বারংবারই আঘাত পড়েছে তাতে শারীরিক অবস্থা কিছুটা নাজুকই বটে। চঞ্চল করছে পিচ, এখনো জ্বলনি হয়েছিল গোসলের সময়। দ্বিতীয়বার আদেশ করতে ভালো লাগে না আমার। কথাটি কর্ণগোচর হতে রোজা বিছানায় এলো। বালিশ ঠিকঠাক করে উল্টো হয়ে শুয়ে পড়লো। অদ্ভুত শিশির অনুভূতিতে কম্পিত হচ্ছে তার সর্বাঙ্গ। আসমান বিছানায় এসে বসলো। হাতের কৌটোটি খুলতেই এক তীব্র ঔষধি ঘ্রাণে বায়ু পরিপূর্ণ হয়ে উঠল। রোজা মাথা কাত করে জিজ্ঞেস করল, এটা কি? অয়েন্টমেন্ট। একটু বেশি করা, খুব দ্রুত কার্যকরী। আগে প্রচুর ব্যবহার করতাম। বলে রোজার দিকে হাত বাড়িয়ে দিতে আসমান বাধাটুকু অনুভব করলো। এতক্ষণ ভাবার অবসর হয়নি। ভ্রুকুচকে রোজার পিঠ ভাসিয়ে নিয়ে যাওয়া কেশসাজি লক্ষ্য করলো কিছুক্ষণ, তারপর কণ্ঠ পরিষ্কার করে অনুমতি চাইল। আমি তোমার পিঠে ওষুধ লাগিয়ে দিলে সমস্যা আছে নাকি চারুলতাকে ডেকে দেব? কোনো সমস্যা নেই, তুমি করতে পারো। মৃদু কণ্ঠে জবাব দিল রোজা। অথর গুজলো বালিশে। দীর্ঘ এক প্রশ্বাস গ্রহণ করে নিজেকে প্রস্তুত করে অবশেষে আসমান হাত এগিয়ে দিল। রোজার পরিধানের পোশাকটির বোতাম খুলে উন্মুক্ত করলো পেট। হাত কাঁপলো তার অনুভূতিতে নয়, পিঠ জুড়ে লালচে কালচে হয়ে থাকা নৃশংসতার চিহ্ন লক্ষ্য করে দপ করে জ্বলে উঠল তার অন্তর। দৃষ্টিতে ভর করলো প্রগাঢ় আধার। আঙুলের ডগায় আলতো আছে ছুঁয়ে দিল ক্ষত। রোজা যন্ত্রণাবোধক শব্দ করলো না ঠিকই, কিন্তু তার শারীরিক কম্পন কষ্টটুকু ঠিকই জাহির করে দিল। মুষ্টিবদ্ধ হলো আসমানের হাত। নিজেকে সংযত করে ধীরে ধীরে অতি সন্তর্পণে ওষুধের প্রলেপ দিতে আরম্ভ করলো সে। মুহূর্তে হিম শীতলতা আচ্ছন্ন করলো রোজাকে। পিঠ জুড়ে তার স্থবিরতা ব্যথা দূরীভূত হয়েছে এক নিমেষেই, যেন প্রশান্তির অনুভব ছড়িয়েছে। সাবধান করেছিলাম আমি। আসমানি কণ্ঠস্বর কর্ণগোচর হতে রোজা সামান্য কাত করে পেছনে চাইল। কিশোর গহ্বর জুড়ে এক
অব্যক্ত সিক্ততা, গভীর মনোযোগে সবটুকু দৃশ্য যেন নিজের মাঝে ধারণ করে নিচ্ছে। আমি ঠিক আছি আসমান। মৃদু হাসার চেষ্টা করলো রোজা, তাতে থমকালো আসমান। কতটুকু ঠিক আছো তা তো দেখতেই পাচ্ছি। পিঠের আঘাতের কথা বলছো? অহনাকে ক্রিকেট ব্যাট দিয়ে রক্তাক্ত করার পর অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়েছে নর পশুর দল। সেই যন্ত্রণার সামনে আমার ঘা যত সামান্য। স্থবির হলো অমানিসা, দৃষ্টিপাত করলো জ্যোৎস্নার উদ্দেশ্যে। প্রগাঢ় আধার খচিত নয়ন জুড়ে রোজা এক চলচলে ধারার উপস্থিতি খেয়াল করল। অন্তরে যেন তরঙ্গই খেলে গেল। তার শটান উঠে বসলো বিছানায়। আসমান, অতি দ্রুত নিজের আবেগ নিয়ন্ত্রণ নিয়ে আসমান দৃষ্টি হচ্ছে ভগ্ন কঞ্চে বলল, এমন পরিণতির সঙ্গে নিজেকে তুলনা করো না রোজা। এইটুকুই উচ্চারণ সম্ভব হলো আসমানকে দেখে। মনে হলো সে আরো কিছু বলতেছে, কিন্তু শীতলতার খোলস ভেদ করে তার বহিঃপ্রকাশ ঘটল না। টিস্যু দিয়ে হাত মুছে নিতে নিতে মেঝের দিকে চেয়ে থাকলো সে। খানিক অপরাধ বোধে ভুগলো রোজা। অতঃপর এগিয়ে গিয়ে দুবাহু বাড়ি আসমানের ঘাড় জড়িয়ে ধরল, কপালে কপল স্পর্শ করে কানের কাছে ফিফিস করল। আমি দুঃখিত চাঁদ, আর কখনো এমন করে বলবো না। তুমি কষ্ট পেও না প্লিজ। এক মুহূর্ত স্থির হয়ে থাকলো আসমান, পরবর্তীতে আপন বলিষ্ঠ বাহুজোড়া বাড়িয়ে রোজাকে আগলে নিল সাবধানে। পিছের অংশখানি এড়িয়ে গেল, প্রলেপ এখনো শুকোয়নি। কাঁধে মাথা গুছিয়ে পড়লাম। যে অতীত আমি মোকাবেলা করে এসেছি তা দ্বিতীয়বার উপলব্ধির আগে যেন মৃত্যু আমায় গ্রাস করে। বুকের ভেতর খনিপাক খেলে গেল রোজা, আর আসমানকে আরো জোরালো ভাবে নিজের মাঝে আঁকড়ে ধরে কাপা কাপা কঞ্চে ব্যক্ত করলো, ইতিহাসের পুনরাবৃত্তি হবে না আসমান, অন্তত তোমার জীবনে আর নয়। কিন্তু এই পৃথিবীর বুকে বেঁচে থাকা মানুষগুলোর জীবনে বারংবার অভিশাপ হয়ে ফিরে আসছে তা। এই বিধ্বংসী চক্রকে যদি থামানো না হয় তাহলে তা অচিরেই কুক্ষিগত করবে জগৎটাকে। মুখ তুলে রোজার মুখোমুখি হলো আসমান। তার কপল হাত রেখে সন্নিকটে সরে বললাম, কেন বুঝতে চাইছো না রোজা? কেন বারংবার নিজেকে পিষ্ট হতে দিচ্ছ? তোমার কি মনে হয় আমার তোমার প্রতি কোনো অনুভূতি নেই? শীতল হতে পারি, নির্বিকার হতে পারি, কিন্তু তোমার অশ্রু জল আমার অন্তরকে ঘাতে প্রতি ঘাতে ক্ষত বিক্ষত করে। তাও কি আমাকে মুখ ফুটে বলতে হবে এবার? স্তব্ধ হয়ে তাকিয়ে রইল রোজা। এর পূর্বে আসমান কোনোদিনও নিজের আবেগকে শব্দে রূপান্তর করেনি। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে বিশ্বাস করে উঠতে খানিক বেগ পোহাতে হলো রোজাকে। যখন আসমান তার কোমরে দুহাত রেখে কাছে টেনে সুগভীর কণ্ঠে জানালো, তুমি আমার অমানিসায় ঘেরা জীবনে এক মুঠো সুখের রোধ রোজা। এটুকু সুখ থেকে আমায় বঞ্চিত করো না। রোজার নয়ন সিক্ত হয়ে এলো অনুভূতির প্রগাঢ়তায়। অধৈর্য জুড়ে বিস্তৃত হাসির ধারার উৎপত্তি ঘটল। দুহাতে আসমানের মুখখানি ধরে অতি স্নেহের দৃষ্টিপাত খচিয়ে রোজা ফিরফির করলাম, আমার চাঁদ কি অবশেষে তার জ্যোৎস্নাকে ভালোবাসতে শুরু করেছে? তাকিয়ে রইল আসমান এক দৃষ্টে, কোনো জবাব দিল না। অতর্কিতেই ঘটল অভূতপূর্ব ঘটনাটি। নিজের মুখের মাস্কটি খুলে দূরে ছুঁড়ে আসমান ছুকলো রোজার উদ্দেশ্যে। এক হাত কোমরে রেখে এবং অতঃপর অপর হাত কপালে ছেঁকি অতি সন্নিকটে চেনে অধরের উদ্দেশ্যে চেয়ে ফিসফিস কণ্ঠস্বরে শুধল, যদি বলি হ্যাঁ, তবে কি বিশ্বাস করবে, নাকি আরো শক্ত প্রমাণের প্রয়োজন রয়েছে? আসমান। আর কিছু বলার সম্ভবপর হলো না রোজার পক্ষে। তার সর্বাঙ্গে কম্পন ছড়িয়ে দিয়ে অধর জুড়ে ছেকলো অপর এক অধরের কোমল স্পর্শ। দৃষ্টি জুড়ে বুঝে এলো এক লহমায়। চিতির করে কাঁপতে থাকলো নয়ন পল্লব। সহসাই সরে গেল আসমান। রোজার অভিব্যক্তি পর্যবেক্ষণ করলো অনুভূতির কারত্বে। কম্পিত অস্তিত্বের মাঝে কোনো প্রকার খেদ নেই। সমর্পণ করেছে যেন সে নিজেকে অমানিসার দুয়ারে। দ্বিতীয়দ্বন্দ্বের খেলায় গুড়িয়ে অবশেষে ঝুঁকলো আসমান। দ্বিতীয় দফায় দখল নিল অর্ধাঙ্গিনীর উষ্ঠের। এবার কোমল কিছু স্পর্শে থামলো না অনুভূতির বিনিময়। ক্রমশ প্রগাঢ় হলো ভূর্তখানি সুখের প্রসবন। খেলে গেল রোজার প্রতিটি রোম খুব জোরে। দুর্বল হাতের বাঁধনে আকৃত হলো আসমানের বুকের বাঁ পাশের শার্টের অংশ। নিজেকে বিলিয়ে দিল অমানিসার নিগুড় স্পর্শের মাঝে। একটা সময় নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো, হৃদযন্ত্র স্পন্দিত হতে থাকলো প্রচণ্ড বেগে। তবু যেন জ্যোৎস্নার মাঝে বিলীন চাঁদ
ছাড়তে রাজি নয়। বুকে হাত ঠেকিয়ে রোজা সামান্য ঠেলে নিজেকে মুক্ত করলো। চোখ খুলে তাকালো আসমানের উদ্দেশ্যে। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে ধোঁয়াশা ঘেরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। সন্তুষ্টির আভাস নিজ চেহারায়, যেন তৃষ্ণার্ত পথিক। একটুখানি শীতল প্রশান্তি চায় সে। রোজার কি হলো সে বলতে পারবে না। সম্মুখীতের ন্যায় হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তার সদ্য স্পর্শ লাভ করা ঠোঁটের পাশের দাগে আদরের কোমলতা বুলিয়ে দিল যেন বিভীষিকা জুড়ে। নয়ন বুঝে ছোঁয়াটুকু অনুভব করল আসমান। তারপর হঠাৎই দৃষ্টি মেলে রীতিমতো শিশুসুলভ ভঙ্গিতে জিজ্ঞেস করল, আর একটু আদর করি। প্রশ্নটি এতটা নিষ্পাপ এবং আসমানের নিকট হতে এতটা অপ্রত্যাশিত শোনালো যে রোজা ফিক করে হেসে ফেলল। তোমাকে ঠিক একটি বিড়াল ছানার মতো দেখাচ্ছে, যে নিজের মনিবের কাছে ঘেঁষতে বাহানা খুঁজে বেড়াচ্ছে। এটা কি আসলে আমার আসমান? হয়তো হ্যাঁ, কিংবা হয়তো না।